হ্যালো বাবা, ট্রেনে উঠছো? হ্যাঁ ট্রেনে উঠেছি। তুই কিন্তু আমার মোবাইল মোবাইল তো চুরি। মানে কি আপনার ফোন চুরি হয়ে গেল? হ্যালো, কি হলো? চুপ করে গেলা কেন? কখন আসবো আমি? আমি চোর। চোর মানে? আমি আপনাকে বারণ করছিলাম জানলার পাশে বসেন না। আমার মেয়েটা চিন্তা করবে তো, মেয়েটাকে ফোন করে জানিয়ে দিই ফোনটা চুরি হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে কার মুখ দেখেছিলাম আলগাইজার। হ্যালো তিতলি, আমি তোর বাবা। কি আমার মোবাইলটা না চুরি হয়ে গেছে। বাবা ফোন কিভাবে নিল? এই শোন, তুই 4টার দিকে স্টেশনে চলে আসিস। তখন মোবাইল কিভাবে নিল কি হলো তোকে পরে বলবো। ঠিক আছে। হ্যালো, আমার বাবা কি করছে? আপনার বাবা আর আমি একসাথে নাক ডেকে একটু আমার বাবার দিকে খেয়াল রাখবেন, হ্যাঁ? ওয়াশরুমে যেতে সঙ্গে সঙ্গে যাবেন। মনে হচ্ছে আমার শ্বশুর। হ্যালো, কিছু বলছেন না যে? আচ্ছা আমি স্টেশনে আসতেছি, আপনি ট্রেন থেকে নেমে গেলে আমাকে একটা কল করবেন। ঠিক আছে। এত লেট হলো কি করে? ট্রেন লেট করছে মা। তুমি ফোনটা কি করে হারালে? কি ঠিক রাখতে পারো না? কি করে বলবো, হারাই গেলে তো কিছু করার না। আচ্ছা যাই হোক, চলো। আজব তো, সামনে একটা ধন্যবাদ টুকু দিয়ে গেল না। মা কেমন আছো? আমি ভালোই আছি। একটু ভালো নয়। তুই যে 5 দিন বাসায় ছিলি না, 5 দিনের একদিনও সে ঠিক মতো ওষুধ খায়নি নিয়ম কানুনের। মা এসব কথা আর কতবার শুনতে হবে বলো? তোমাকে কি সুস্থ হতে হবে না বলো? তুমি কি ডাক্তারের কথা শুনবে না? আমার এত এত ওষুধ খেতে আর ভালো লাগে না। এই বিছানায় শুয়ে থাকতে আর কত ভালো লাগে বল। আমি গ্রাজুয়েশনটা কমপ্লিট করি, আবার একটা ভালো জব নিয়ে দেন ম্যাডাম। এখন আমার বউয়ের সাথে দিন রাত 24টা ঘন্টা তুমি করো। আমি তিথি, ওই যে ট্রেনে করে আপনার পাশে বসে আমার বাবা ঢাকায় আসছে খুলনা থেকে, চিনতে পেরেছেন? না চেনার তো কোনো কারণ নেই। এই নাম্বারে আপনি মোট 17 বার কল করেন, খুব ভালোভাবে চিনতে ও বাবা, আপনি কি কাউন্ট করে রেখেছেন? সিলি মি। আচ্ছা বাদ দিন, আপনারা ঠিক মতো বাসায় পৌঁছে? হ্যাঁ, একটু আগেই আসলাম। আসলে সরি, আপনার সঙ্গে না তখন কথা বলা হয়নি, একটু ধন্যবাদও দেওয়া হয়। অন্য টেনশনে ছিলাম তো। না না, ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড। আর এমনিতেও সুন্দরী মেয়েদের ভুল হলে সেটা মনে রাখতে হবে। বললেন? কিছু না, এমনি। হাই হাই, দোস্ত ওই মেয়েটাকে ডাকতেছে, মনে হয় কিছু বলবে। কেমন আছেন? ওই যে কালকে স্টেশনে, মনে আছে? মনে আছে, মনে থাকবে না কেন? তো আপনি এখানে বাসা কি এদিকটাতে? হ্যাঁ, ওই যে 12 নম্বরে আমার বান্ধবীর বাসা। গ্রেট। তোরা দুজন কথা বল, আমি পেলে যাই। তো বান্ধবীর বাসা এখানে কোনো পারপাসে? হ্যাঁ, একটু কাজে আসছিলাম। তো দেখুন না, এখন কোনো রিক্সাই পাচ্ছি না। এদিকটাতে রিক্সা পাওয়াটা একটু টাফ। সমস্যা নেই, আমরা একটু দূর হাঁটলেই হয়তো রিক্সা পেয়ে যেত। হুম? আঙ্কেল কেমন আছেন? তার কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। বাবা ভালো আছে। তিনি কি বাসায় আছেন? বাসায় তো। শিওর, তাহলে তার সাথে দেখা করে যাই। বাসা পর্যন্ত আসলাম, তার যদি দেখা না করেই যাই, ব্যাপারটা কেমন দেখে না? দেখা করেই তারপরে। কি মা ডাকছিস? হ্যাঁ রিয়াং ম্যান, কি অবস্থা? হাউ আর ইউ? ফাইন আঙ্কেল। আঙ্কেল ওনার সাথে রাস্তাতেই দেখা, বাসার নিচ পর্যন্ত যখন চলে এসেছি, ভালো আপনার সঙ্গে দেখা করি। ও ভালো কাজ করেছো। নাস্তা পানির ব্যবস্থা কর। বসুন, কোনো ব্যবস্থা করতে হবে না প্লিজ। শিট, আরে কিছু হয় না, আপনি ছাড়ুন। কিছু হয় নাই মানে? তো দেখছেন কি হয়েছে? একটু পরে এই জায়গাটা পুরো ফুলে যাবে, সাইজ ফুলে যাবে। কিছু হয়নি, তুমি চিন্তা করো না। না বাবা, আপনি বুঝতে পারবেন না যে আমি মালিশ করে দিচ্ছি। আমি মেডিকেল স্টুডেন্ট, ব্যথা কতটুকু লেগেছে আমি অনুভব করতে পারছি। ছাড়ুন। বসুন আপনি। এক্সকিউজ মি, বাবা বলো। তোর মা আবার অসুস্থ হয়ে পড়ছে। আমাকে ইমার্জেন্সি এখন হাসপাতালে যেতে হবে। ঠিক আছে, অন্য একদিন দেখা হবে। বাবা আমিও যাই ওনার সঙ্গে। হ্যাঁ যা। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা, স্যার, দেশের বাইরে পাঠিয়ে কি কোনো সম্ভাবনা নেই? ওই সম্ভাবনা থাকলে তো আমি বলবো। মাকে হয়তো সত্যি সত্যি এবার বাঁচানো যাবে না। মা আমাদের ছেড়ে এভাবে চলে যাবে, এটা তো এই বুকটা ফিরে যাচ্ছে। ধৈর্য ধরুন স্যার, আমাকে ডেকে নিয়ে তাই বললো। আমার মাটাও চলে গেছে, ভাবলে খুব কষ্ট হয়। আমরা শুরু তো বুঝতেই পারি, শুরু তো বুঝতে পারলে হয়তো কিছুটা করতে পারতাম। আন্টি কতদিন ধরে অসুস্থ? অনেকদিন ধরে আমাদেরকে কোনো কিছু বলেও নাই, সবকিছু সবসময় চেপে রাখতো। সমস্যা নেই, টেনশন করবেন না। আমার জ্ঞান ফিরছে। আল্লাহ আল্লাহ, আমার মারা সুস্থ করে দাও। আল্লাহ মা গো, কষ্ট হয় বাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওই 3টের সময় চলে আসলেই হবে। মা তিথি, তুই কি হাসপাতালে যাচ্ছিস না? হ্যাঁ বাবা, আজকে রুদ্রের মাকে রিলিজ করে বাড়িতে নিয়ে যাবে। ও আমারও তো যাওয়া উচিত, কিন্তু বাসায় তো মেহমান আসে। তো সমস্যা নেই, আমি যাই, তোমার যেতে হবে না। না না, কাজ কর, প্রাসাদ দরকার। এদিকে আমি মেহমান সামলিয়ে বরঞ্চ হাসপাতালে আনতে যাবো। তাও হয়। ঠিক আছে। রুদ্র, অ্যাম্বুলেন্সে কি আমার জায়গা হবে না কাছে যেতে হবে? জায়গা হবে না, অ্যাম্বুলেন্সে অনেক জায়গা আছে। শোন, অ্যাম্বুলেন্সের ড্রাইভারে আস্তে চালাইতে বলবি, নাহলে তোর মায়ের কষ্ট হবে। আঙ্কেল নাকি সবকিছুই বলা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আছি। ঠিক আছে, তোমার আব্বাকে বলো আমার ঝামেলাটা শেষ হলে আমি আমার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে। বাবা বাবা বাবা, চোখ খোলো, আবার চোখ খোলো। আছে তাদের অ্যাম্বুলেন্স ব্যবস্থা করো, আমার হাসপাতালে নিতে হবে। আমি আগেই মরে হসপিটালে নিয়ে কোনো লাভ হবে না। দাঁড়া বাবা, তুমি আমার মারা গেছি পারো বাবা। বাবা তুমি খালি চোখ খোলা রাখো বাবা। বাবা বাবা বাবা, কথা বলো বাবা।
চলো রুদ্র, হাত দেরি করা ঠিক হবে না। তাহলে আমি কিভাবে ভিতরে যাবো? আমার যে পুরো কলিজা ফিরে যাচ্ছে, আমি বুঝতে পারবো না। আমি জানি এই কষ্টের বোঝা অনেক ভারী। আমি তোমাকে সান্ত্বনা দিব না, শুধু এতটুকু বলবো, মনে জোর রাখো। আন্টি এখনো অসুস্থ, তোমাকে তার সেবা যত্ন করতে হবে। তোমার বাবার লাশটা এই পাশে রাখা হয়েছে, আর তোমার মা ওই পাশে। তোমার মার পাশে তোর মাকে থাকতে হবে বাবা, তোর মাকে তোমার সান্ত্বনা দিতে হবে। বাবাজি, তোমাদের সাথে আমাদের যাওয়া উচিত ছিল, ইচ্ছা থাকলে উপায় নেই। হঠাৎ করে তিথির বিয়ের ডেটটা পড়ে গেল। বিয়েটা ওর মামাই ঠিক করেছে, ছেলেটা একটা খুব ভালো ছেলে, মানে সবকিছু কেমন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ড্রাইভার সাহেব কোথায় গেল? তিথি, তোমার বিয়ে ঠিক হলো কবে? সপ্তাহখানেক আগে। তোমার পরিস্থিতি ভালো ছিল না, তাই আমি বলার সাহস পাইনি। ভালো থেকে আমার জন্য দোয়া করো। আমি গ্রাজুয়েশনটা কমপ্লিট করি, একটা ভালো জব নিয়ে দিন দিই, তারপর আমার বউয়ের সাথে দিন রাত 24টা ঘন্টা তুমি করো। আরো কয়েক বছর, ততদিনে দেখবি আমার কবরের মাটিও সমান হয়ে গেছে। মরার আগে অন্তত ওই তিথির মতো একটা বউ তোর জন্য আমি বাসায় নিয়ে বারবার শুধু মরার কথা বলো কেন? মা তো চলে যাবে, তুমি শুরু করছো। আমরা দুজনে যদি এমন করে, আমি কই যাবো? এতিম হয়ে যাবো না? দুজন আমার কেমন লাগে? রাগ করিস না। এ আল্লাহ, তোমার কাছ থেকে আমার মা বাবা সেভাবে কেড়ে নিলে তুমি। বুঝুন তো, বেঁচে থাকার সম্বল আমার বাবা সারা মানুষ ছিল, সেও আমাকে ছেড়ে চলে গেল। খুব বেশি অন্যায় করেছিলাম। বাবা, তুমি রৌদ্র না? জি হুজুর। কদিন ধরে দেখছি তুমি মন খারাপ করে এদিক সেদিক বসে থাকো। আমার বাবা মা মৃত্যুর পরে ভেঙে পড়েছে, স্বাভাবিক হতে চেষ্টা করো। যে সন্তান অতি অল্প সময় তার বাবা মাকে হারায়, তার জীবন আর কিভাবে চলবে? দেখো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগে ওর বাবাকে হারিয়েছে, এর 5 বছর পরে ওনার মাকে হারিয়েছে। আসলে জন্ম মৃত্যু এটা আল্লাহর হাতে। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে, আল্লাহ পাক আমাদের নিয়ে যাবে। কঠিন সিদ্ধান্ত আমাদের মানতে হবে, নিজেকে এবার না দিয়ে স্বাভাবিক হতে চেষ্টা করবো। জি হুজুর, আপনি আমার জন্য দোয়া করবেন। তোমার মঙ্গল করুক বাবা। তোমার বাবার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দণ্ড মুসল্লিরা তোমার বাবার কথা অনেক স্মরণ হয়। তোমার বাবা পায়ে আইসে আমাদের কাছে আসতো বাবা। 12 নম্বর রুটে যাবা? চলো। ভাড়া কত? ভাইয়া, আপনি রুদ্রর ফ্রেন্ড না? হ্যাঁ, আপনি তিথি তাই না? ভাইয়া, রুদ্র কোথায়? আমি না ওকে খুঁজে পাচ্ছি না কোথাও। সেই যে আন্টি গ্রামে গেল, তারপর আর কোনো যোগাযোগ হয়নি। ওর নাম্বারটাও ও আমাকে বলেছিল জানাবে, কিছুই করলো না। প্রায় কয়েক বছরই তো হয়ে যাচ্ছে, আমি ওর কোনো খোঁজ পাচ্ছি না। সে যে বাবা মারা যাওয়ার 1 মাস পরে, তারপর থেকে ওর আর কোনো খোঁজই পাইনি। ওর নাম্বারটা তো বন্ধ, যোগাযোগ করার কি কোনো ব্যবস্থা নেই? সত্যি বলতে ও আপনাকে অনেক বেশি ভালোবাসতো। হুট করে ওর মার অসুস্থতার কারণে কত কেউ আপনাকে বলতে পারছে, এরকম পরিস্থিতি হয়ে ওঠে। আঙ্কেল আন্টির শেষ বিদায়ের সময় তো আপনার বিয়ে হয়ে গেল, তোমার সেই কষ্টে দূরে কোথাও হারিয়ে। এই তিথি, এদিকে আসো। তিথি, কেমন আছো? আমি ভালো আছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না, তোমাকে আমি সামনাসামনি দেখতে পাচ্ছি। তোমার মেয়ে না? মাশাআল্লাহ, খুব সুন্দর, একদম তোমার মতো হয়েছে। হাজবেন্ড একদম পুরো পিওর জেন্টলম্যান। তিথি এই নি ফ্রেন্ড, তিথির অনেক আগের বন্ধু। দুলা ভাই, এই সেই রুদ্র। তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো? না, ট্রেন আসতে মনে হয় একটু টাইম লাগবে। আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। আরে চেনা চেনা তো লাগবে, ও হচ্ছে তিথি সেই না বলো ভালোবাসার জন্য তিথি বিয়েটাই ভেঙে দিয়েছিল। আচ্ছা, আপনি সে? তিথির তাহলে বিয়ে হয়নি? না, হয়নি। না, বাবুর জন্য কিছু খাবার নিয়ে শেষ নেই। সত্যি তুমি বিয়েটা ভেঙে দিয়েছো? তো কি করব, বিয়ে না ভেঙে তো আর কোনো উপায় ছিল না। আমি এমন একটা বড় মানুষকে ভালোবাসলাম, যে আমাকে ভালোবাসলো ঠিকই, কিন্তু বলতে আর পারলো না। একবার বলতে তো পারতা রুদ্র। দেখো তিথি, বাস্তবতা অনেক কঠিন। ভালোবাসলেও সেই সময়টাতে ভালোবাসি বলার মতো সিচুয়েশন ছিল। ছেলেটার মা মৃত্যুসজ্জায় ছিল, দিন রাত 24টা ঘন্টা ছেলেটার মায়ের মৃত্যু ভয় তার দিন কাটতো। ভাগ্যের কি দিন পড়িয়াতে ছেলেটার মায়ের আগে তার বাবা চলে যায়। ঠিক সেই সময় তোমার বাবা এসে বলে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। তখন সেই ছেলেটার কি বা করার ছিল? তাই বলে এভাবে হারিয়ে যাবা? ভালোবাসি থাকেই যদি না পাই, থেকেই বা কি করবো? তুমি জানো না রুদ্র, তুমি হারিয়ে যাওয়ার পর আমি তোমাকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কতটা মিস করেছি। তোমার কি একবার ওই তিথির কথা মনে পড়েনি? আমি হয়তো তোমাকে বলতে পারিনি, কিন্তু আমার একটা আত্মবিশ্বাস ছিল কোনো না কোনো দিন আমি তোমাকে পেয়ে যাব। আর সেই জন্য আমি এখনো বিয়েই করিনি।
সৃষ্টিকর্তা বড়ই দয়াবান। তিনি আমার প্রতি নির্দয় হতে পারতেন, কিন্তু তিনি নির্দয় নন। জীবনের সবকিছু হারিয়ে ছেলেটা যখন সৃষ্টিকর্তার কাছে বারবার মুক্তি চাইতো, অতঃপর সৃষ্টিকর্তা তার ডাক শুনে। দেখো, আমার জীবনের সবকিছু সৃষ্টিকর্তা কেড়ে নিলেও বেঁচে থাকার জন্য আমার ভালোবাসার মানুষকে তিনি আবার ফিরিয়ে দিয়েছে। রুদ্র, আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি?